ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভা থেকে শতকরা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের কোষে থেকে 11-র বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে কোষে থেকে 11-র 1 থেকে 5 পর্যন্ত গণিতের সমস্যা সমাধানগুলি করে দেখিয়েছি। সেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আজকে 6 থেকে আমরা কিছু অঙ্ক এখানে কষে দেখব। প্রথমে আসি 6-এর অঙ্কে। বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটা লিখি। দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। তাহলে হাইড্রোজেনের পরিমাণ যদি দেখি যে 2:1 অনুপাত মানে মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কত? 2/3 ভাগ। তাহলে 2/3 অংশ, আনুপাতিক ভাগ হার মানে 2/3 অংশ। এবং অক্সিজেনের, আমরা যদি অক্সিজেনের হিসাবটা করি, অক্সিজেনের আনুপাতিক ভাগ হার হবে 1/3 অংশ। তাহলে বুঝতেই পারছো 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি হাইড্রোজেন থাকে তাহলে শতকরা পরিমাণ কত হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি জলে হাইড্রোজেনের পরিমাণ, আমরা এবার কিন্তু শতকরা বের করব। তাহলে শতকরা বের করলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করবে। তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা একটা বিশেষ চিহ্ন আনবো বলেছিলাম, পার্সেন্টেজ, সেই শতকরা চিহ্ন আনলাম। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা যদি করি, এখানে তো কাটাকুটি যাবে না, তাহলে 200/3 আসবে পার্সেন্টেজ। তাহলে 200/3 মানে কত হবে? 200/3 মানে হচ্ছে, তোমাকে হিসেব করে বের করতে হবে, 200কে 3 দিয়ে ভাগ করলে 60, 318, 20 হচ্ছে, আবার 66 পয়েন্ট, প্রত্যেকবার এটা আসতেই থাকবে, 18 করে আসতেই থাকবে। 66 পূর্ণ 2/3, হ্যাঁ, 66 পূর্ণ 66 পূর্ণ 2/3% হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ। আর অক্সিজেনের পরিমাণ তাহলে কত হবে? অতএব আমরা এখানে লিখে নেব জলে অক্সিজেনের পরিমাণ, এটা হবে 1/3 ইন্টু 100%, তার মানে 100/3। তাহলে 100/3 মানে কত হতে পারে? এটা হবে 33.13, মানে 33 পূর্ণ 1/3% হবে অক্সিজেনের পরিমাণ। এইভাবে আমরা প্রথম অঙ্কটা করে নিতে পারি। অর্থাৎ জলে হাইড্রোজেন অক্সিজেন যদি 2:1 অনুপাতে থাকে তাহলে তাদের শতকরা পরিমাণ হবে হাইড্রোজেনের পরিমাণ 66 পূর্ণ 2/3% এবং অক্সিজেনের পরিমাণ 33 পূর্ণ 1/3%। এরপর আমরা যদি 7-এর অঙ্কটা দেখি, বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করে লিখি। তাহলে এই অঙ্কটা তোমরা পারবে আশা করি, কারণ 1500টি বোতল পূর্বে তৈরি হতো, এখন হয় 1695টি বোতল। তাহলে কতগুলো বেড়েছে? অর্থাৎ 1695 থেকে 1500 বিয়োগ করলেই বুঝতে পারবে 195টি বোতল উৎপাদন বেড়েছে। তাহলে 1500 আগে তৈরি হতো, এখন বৃদ্ধি পেয়েছে 195। তাহলে 1500 নিচে এবার শতকরা মানে 100 যদি লিখি তাহলে তাতে কত বৃদ্ধি পেয়েছে। কিভাবে সাজাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা নিজেরা করবে। দেখো অঙ্কটা কিভাবে সাজাতে হবে।
পূর্বে উৎপাদন 1500টি হতো দৈনিক, এখন সেখানে উৎপাদন হয় 1695। তাহলে উৎপাদন বেড়েছে কত? 1695 থেকে 1500 বিয়োগ করলে 195টি উৎপাদন বেড়েছে প্রতিদিন দৈনিক। তাহলে শতকরার মধ্যে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 100-র মধ্যে কত? এইটাকে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে তোমরা বের করে নিতে পারবে। এরপরে 8-এর অঙ্কটা যদি দেখো, বলছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে লিখি। তার মানে নাইট্রোজেনের পরিমাণ 75.6%, অক্সিজেনের পরিমাণ 23.04% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1.36%। তাহলে 25 লিটার যদি বায়ুর পরিমাণ নেওয়া হয়, তাহলে সেই 25 লিটারের মধ্যে নাইট্রোজেন কত লিটার আছে, অক্সিজেন কত লিটার আছে এবং কার্বন ডাইঅক্সাইড কত লিটার আছে সেটি বের করতে বলেছে। প্রথমেই আমরা যেটা দেখে নেব যে বায়ুতে নাইট্রোজেন আছে 75.6%, অক্সিজেন 23.04% এবং কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। এরপর আমাকে যেটা করতে হবে যে 25 লিটার যেহেতু বায়ু নিয়েছি, 25 লিটার বায়ু, তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন কত থাকবে সেই হিসেবটা আগে করে নেব। পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন থাকবে, 25 গুণিতক নাইট্রোজেনের যে শতকরা পরিমাণ সেই বিষয়টা আসবে এত লিটার। তাহলে এইখানে জিনিসটা কিভাবে করবে দেখো, এখানে 25 যেমন আছে, এখানে দশমিক তুলে তোমাকে প্রথমে কি করতে হবে, 75.6 যেটা ছিল, দশমিকের পর এক ঘর ছিল যেহেতু, তাহলে এখানে এক ঘরের জন্য একটা শূন্য নামবে। এবার তুমি কাটাকুটি করে ছোট করে নাও, 25 দিয়েই তুমি 100কে কেটে দাও, 4 25 100 হবে, 25 একে 25 হবে। এবার দেখো 4 দিয়ে একে কাটাই যায়, 4 দিয়ে যদি কাটো, 4 একে 4, 35 হবে, 4 আসতে 32, তারপর 32 পর 36 হচ্ছে, 4 9 36। তাহলে 4 দিয়ে আমি 756কে কাটলে 189 বেরোচ্ছে। তাহলে 189কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 189কে আমি 10 দিয়ে ভাগ করলে পাবো 18.9 লিটার। তাহলে পরিষ্কার বুঝে গেলাম যে নাইট্রোজেনের পরিমাণ থাকবে 25 লিটারের মধ্যে 18.9 লিটার। ঠিক আমরা যদি একই রকম প্রসেসে অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করি, তাহলে অক্সিজেনের পরিমাণটা পাবো 25 গুণিতক 23.04/100, অর্থাৎ সেখানে পাবো 5.76 লিটার। অক্সিজেন থাকবে 5.76 লিটার, আর কার্বন ডাইঅক্সাইড থাকবে 25 গুণিতক 1.36/100, সেটা পাবো 0.34 লিটার। এইভাবে আমরা এই অঙ্কটা করে নিতে পারি। দেখো তাহলে এর পরের যে অঙ্কটা আছে 9 দাগের, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে মানে পরপর 10% এবং তারপরে 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম যদি 200 টাকা হয়, তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমেই বইটির ওপর লেখা দাম 200 টাকা, এটা আমরা লিখে নিলাম। এরপরে প্রথম ধাপে তাহলে প্রথমে 10% ছাড় দিলে বইটির দাম কত হতে পারে? বইটির দাম হবে 200 টাকা থেকে 200 টাকার ওপরে 10% ছাড়। তাহলে এইটা প্রথমে দাম হবে 10% ছাড় দেওয়ার পর। তাহলে এটা কত হবে? একটা শূন্য কেটে দাও, আর একটা শূন্য এখানে কেটে যাবে। তাহলে 200 থেকে 20 বাদ গেলে হবে 180 টাকা।
তাহলে প্রথম ধাপে 180 টাকা হবে বইটির দাম। তারপরে আবার কিন্তু ছাড় দিচ্ছে, তাহলে পরে 5% ছাড় দিলে বইটির দাম হবে 180 টাকা থেকে 180 টাকার ওপরে 5% ছাড়। তাহলে এইটা তোমাকে হিসাব করে বের করতে হবে। তাহলে এখানে একটা শূন্য কেটে দাও, আর 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 18কে কাটলে 9, তার মানে 180 থেকে 9 টাকা বিয়োগ হবে, এবং 180 থেকে যদি 9 টাকা বিয়োগ করি আমরা পাবো 171 টাকা। তাহলে 171 টাকা বইটির শেষে দাম হবে। তাহলে আমি কি লিখতে পারি? লিখতে পারি তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। এরপরে আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব, যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়ানো হচ্ছে। বর্গক্ষেত্র মানে চার ধারটাই সমান, তাহলে একদিকটা যদি 10% বাড়ে চার ধারটাই বাড়বে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়? বাহুর দৈর্ঘ্যর যে মানটা থাকে তাকে স্কোয়ার করতে হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হওয়া উচিত 100 গুণিতক 100, এত বর্গ একক হওয়া উচিত। তার মানে একের গায়ে 4টে শূন্য, এত বর্গ একক আগে ক্ষেত্রফল ছিল। এখন বলছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে যদি বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য কত হবে? 100 তো আগেই ছিল, বাড়ছে মানে প্লাস হবে তার 10%। তাহলে এটা কত হবে সেটা আগে দেখে নিই। তাহলে 100 আর 10 যোগ করলে পাবো 110 একক। তাহলে নতুন অবস্থায় ক্ষেত্রফল কত হওয়া উচিত? তাহলে ক্ষেত্রফল (110 গুণ 110 বর্গ একক). তাহলে কত ক্ষেত্রফল হচ্ছে? 11 11 গুণ করলে আমরা 121 পাই, আর তার সঙ্গে দুটো শূন্য বসবে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা আগে বের করে নিই। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হলো? এটা থেকে পূর্বের যে ক্ষেত্রফল সেটি বাদ দেব। তাহলে কতটা বাড়ছে সেটা পেয়ে গেলাম। কতটি বাড়ছে এখানে যদি হিসেব করে দেখো তাহলে এটা পাবে এত বর্গ একক বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা এটিকে ত্রৈরাশিক পদ্ধতিতে সাজিয়ে নেব। এখন আমরা যদি দেখি যে ত্রৈরাশিক পদ্ধতিতে সাজাই, তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল 100 গুণিতক 100, মানে এখানে আমরা পাচ্ছি 10,000 এত বর্গ একক, আর তাতে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল 2100 বর্গ একক। তাহলে শতকরা মানে 100তে কত বৃদ্ধি পাবে সেই হিসেবটা আমরা করব। অতএব
ক্ষেত্রফল বৃদ্ধি পায় 2100 গুণিতক 100 ডিভাইডেড বাই এত, তাহলে এত পার্সেন্টেজ হিসেবে। তাহলে এখানে আমরা যদি শূন্যগুলো কাটতে থাকি, এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কেটে দিই, তাহলে আমরা পাবো 21%। তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। এইভাবে আমরা অঙ্কগুলো করে নিতে পারি। তাহলে দেখলে তো কিভাবে আমরা একটা একটা করে 6 থেকে 10 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধানগুলি করলাম। ঠিক এই পদ্ধতিতেই তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা 11, 12 আর 13 এই তিনটে অঙ্ক, 11, 12, 13 এই তিনটে অঙ্ক HT হিসেবে বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। আজকে তাহলে এখানেই রাখি, ভালো থেকো।